যুদ্ধাবস্থার মাঝেই ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে স্মরণ করল ইরানিরা। প্রয়াত সর্বোচ্চ নেতার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেহরানে এদিন তার মাজারে সমবেত হন হাজারো মানুষ। একই সাথে দিনটিতে পালিত হচ্ছে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসবও। সমাবেশে দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির বার্তা পড়ে শোনানো হয়। তেহরানের গ্র্যান্ড মসজিদের ইমাম মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবরী জানান, শত্রুরা ইরানিদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে। রণক্ষেত্রে পশ্চিমা শক্তি পরাজিত হয়েছে দাবি করে তিনি বলেন, শত্রুদের নতুন কৌশল কোনো কাজে আসবে না। বিদেশি শত্রুরা আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী সন্তানদের কাছে রণক্ষেত্রে চূড়ান্তভাবে পরাজিত ও অপমানিত হয়েছে। এখন তাদের সমস্ত মনোযোগ হাইব্রিড যুদ্ধের দিকে কেন্দ্রীভূত করেছে। এর জন্য তারা দুটি দিক বেছে নিয়েছে: জনগণের সহনশীলতা নষ্ট করা এবং দেশের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল তৈরি করা। সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস ও বিভেদের বীজ বপন করাই এখন তাদের প্রধান অস্ত্র। আলী আকবরী জানান, এই প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। একই সাথে শত্রুদের সাথে যোগসাজশের যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানান তিনি। খোমেনির মৃত্যুবার্ষিকীর এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তার নাতি হাসান খোমেনি সহ পরিবারের সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় আলেমরা। পোডিয়ামের পেছনে শোভা পাচ্ছিল নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ছবি এবং তার পাশে রাখা ছিল প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির স্মৃতি বিজড়িত পোশাক ও পাগড়ি। তেহরানের এই সমাবেশে এদিন হাজারো মানুষের ঢল নামে। সাধারণ ইরানিরা বর্তমান সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে স্বদেশ রক্ষায় দৃঢ় প্রত্যয় জানান। ঐতিহাসিক এই সমাবেশ থেকে শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ দেওয়া হয়। আঞ্চলিক যুদ্ধের উত্তাপ যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, তখন সৌদি আরবের রাজধানী রিয়াদের চিত্রটা বেশ ভিন্ন। উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দিলেও রিয়াদের রাজপথ কিংবা বিপণী বিতানগুলোতে এখনও আগের মতোই চেনা ব্যস্ততা। IMF চলতি বছরে দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কম দেখালেও সৌদি অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আমি সেদিন রাতেও রিয়াদের একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলাম। পুরো চত্বর লোকে ঠাসা ছিল। অথচ অন্য একটি উপসাগরীয় দেশে এই একই রেস্তোরাঁর ভিন্ন একটি শাখায় এখন আর আগের মতো ভিড় নেই। তাই সৌদি আরবে এলে আমার মনে হয় সবকিছু একদম স্বাভাবিক নিয়মেই চলছে। দুবাই ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চালানো এই নারী উদ্যোক্তার মতো অনেকেই এখন যুদ্ধের মাঝেও বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন রিয়াদকে। এর মূল কারণ দেশটির অভ্যন্তরীণ বিশাল জনসংখ্যা এবং পর্যটক বা অভিবাসীদের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থাকা। লোহিত সাগরের বন্দরগুলোকে ব্যবহার করে হরমুজ প্রণালীকে বাইপাস করায় যুদ্ধের বড় কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারেনি দেশটির লজিস্টিক্স ও সাপ্লাই চেইনে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা PIF এখন এমন সব খাত বিনিয়োগে মনোযোগ দিচ্ছে যা আমাদের অর্থনীতিতে সরাসরি মূল্য সংযোজন করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। ভবিষ্যতের ঝুঁকি এড়াতে সৌদি আরব এখন নিজেদের লক্ষ্যমাত্রা উন্নয়নে কাজ করছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-র মহাপরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে এই যুদ্ধকালীন পরিস্থিতি। অতীতের ক্যাশ বেসড মেগা প্রজেক্টগুলো থেকে সরে এসে লজিস্টিক্স, ট্যুরিজম এবং AI খাতের দিকে জোর দিচ্ছে দেশটির সার্বভৌম তহবিল। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখেও তেল পরিবহন সচল রাখতে লোহিত সাগরের রুটটি এখন রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জন্য বড় লাইফলাইন হিসেবে কাজ করছে। ভিশন 2030-এর অন্যতম লক্ষ্য ছিল লজিস্টিক্স খাতে বড় রূপান্তর আনা, আর আজকের এই পরিস্থিতি সেই লক্ষ্যমাত্রা অর্জনের গতিকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রচুর নতুন ব্যবসায়ী এখন সৌদি বাজারে আসছেন এবং আমাদের অন ডিমান্ড স্টোরেজ সুবিধা ব্যবহার করছেন। যুদ্ধের শুরু থেকেই জেদ্দা ও অন্যান্য বন্দর দিয়ে পণ্য খালাসের জন্য প্রতিদিনই বাড়ছে দেশি বিদেশি গ্রাহকদের চাপ। ফলে JJL রিয়েল এস্টেটের তথ্য অনুযায়ী দেশজুড়ে হোটেল বুকিংয়ের হার এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে 66% উপরে। সামরিক ব্যয় বেড়ে যাওয়ায় প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতি হলেও তেলের বাড়তি দাম এবং শক্তিশালী বেসরকারি খাতের উপর ভর করে অর্থনৈতিক সংকটের বৃত্ত ভেঙে এগিয়ে চলেছে সৌদি আরব। সাম্প্রতিক সংঘাতে ওয়াশিংটনের মধ্যস্থতায় তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের দেববিন সহ 20টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে তেল আভিভ।
লেবানিজ সেনাবাহিনীর উপস্থিতিতে যখন ভারী যন্ত্রপাতি দিয়ে বিধ্বস্ত অঞ্চলের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, ঠিক সেই মুহূর্তেও আকাশ থেকে ঝরছে বোমাবর্ষণ। প্রথমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ওয়াশিংটনে লেবানন ইসরায়েলের প্রতিনিধি দল আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামলা বন্ধ করবে ইসরায়েল। কিন্তু এই চুক্তি যেমন হিজবুল্লাহ অস্বীকার করছে, তেমনি ইসরায়েলও লেবাননে হামলা অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ওয়াশিংটনের আলোচনাকে নির্লজ্জ আখ্যা দিয়ে বলেন, এই চুক্তি লেবানিজদের দাস বানানোর চক্রান্ত। হিজবুল্লাহ প্রধানের দাবি, এই আলোচনার কোনো পক্ষ ছিল না। তাদের স্পষ্ট দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো আংশিক যুদ্ধবিরতি মানবেন না। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তারা এখনই দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না এবং মাঠ পর্যায়ে তাদের সামরিক ও বিমান অভিযান আপাতত অব্যাহত থাকবে। এদিন দক্ষিণ পূর্ব লেবাননের মারজায়ুনে জাতিসংঘ শান্তি মিশনের একটি ঘাঁটিতে মর্টাল শেলের আঘাতে এক সার্বিয়ান শান্তিরক্ষী নিহত হন। ইসরায়েল এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে বারবার যুদ্ধবিরতির ঘোষণা এবং তা ভাঙার এই বৃত্তে পড়ে ক্লান্ত সাধারণ লেবানিজরা। রাজধানী বৈরুতের বাসিন্দাদের একাংশ এখনও আশার আলো দেখলেও তাদের মনে গভীর সংশয় রয়েই গেছে। মাসের পর মাস ধরে মানুষকে বলা হচ্ছে যে সামনের সপ্তাহে বা সামনের মাসে যুদ্ধ শেষ হবে, কিন্তু হচ্ছে না। তবে আমি এখনো খুব আশাবাদী। আশা করি আগামী 1 বা 2 মাসের মধ্যে লেবানন তার আগের রূপে ফিরবে। তারা দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি নিয়ে কথা বলছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সত্যি বলতে আমি এখন আর খবরের দিকে তাকাই না। আমরা বিরক্ত, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যখন তারা সত্যি যুদ্ধবিরতি কার্যকর করবে, আমরা তা মাঠ পর্যায়ে দেখতে পাবো। কিন্তু বৈরুতের অস্থায়ী তাঁবুগুলোতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মানুষের বাস্তবতা একেবারেই ভিন্ন। দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ের ধ্বংসযজ্ঞ থেকে পালিয়ে আসা এসব মানুষ ট্রাম্পের এই যুদ্ধবিরতিকে স্রেফ প্রহসন মনে করছেন। প্রথম কথা হলো, এই যুদ্ধবিরতির কোনো ভিত্তি নেই। আমরা এটা মোটেও বিশ্বাস করি না। দ্বিতীয়ত, ইসরায়েল কেবল লেবানিজদেরই নয়, সামগ্রিকভাবে পুরো আরব জাতিরই এক চরম ও চিরশত্রু। এই ধরনের কোনো চুক্তি বা সমঝোতায় আমাদের বিন্দুমাত্র আস্থা নেই, কারণ ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও গণহত্যা থামেনি, এখনও হামলা চলছে। ইরানের পক্ষ থেকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতিকে ওয়াশিংটনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তির প্রধান শর্ত করা হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে লেবানন ট্র্যাজেডির অবসান এখনই হচ্ছে না। লেবানন সীমান্তের মাত্র 5 কিলোমিটার ভেতরের ইসরায়েলি শহর কিরিয়াত শ্যামোনা হিজবুল্লাহ লাগাতার রকেট ও ড্রোন হামলায় এক সময়ের পর্যটন কেন্দ্রটি এখন পরিণত হয়েছে ভুতুরে শহরে। সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা এখনও থামেনি। প্রায় প্রতিদিনই এখানে সাইরেনের আওয়াজে দৌড়ে পালাতে হয় স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা এলিয়াভ রাইকবাক যখন নিজের গ্যারেজে বসে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, ঠিক সেই মুহূর্তেও সাইরেনের আওয়াজে দৌড়াতে হয় তাকে। এমন অদ্ভুত যুদ্ধবিরতি তার কাছে উপহাস ছাড়া আর কিছুই নয়। 7 অক্টোবরের পর আমরা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমার বাবা ছিলেন জার্মানির হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া মানুষ। সাইরেন বাজছে, দ্রুত সরে পড়ুন। এটাই নাকি যুদ্ধবিরতি? সাইরেন থামলেও কাটে না আতঙ্ক। ট্রাম্প প্রশাসনের চাপিয়ে দেয়া এই যুদ্ধবিরতি নিয়ে ক্ষোভ জানাতে দ্বিধা করেননি এই মেকানিক। ট্রাম্পের বারবার যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে ইসরায়েলের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। খুবই হাস্যকর এবং অবিশ্বাস্য ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যুদ্ধবিরতির, আর এখানে বাজছে সাইরেন। আমরা কি শান্তিতে আছি? কেনই বা এই এলাকায় থাকবো জানি না। আমেরিকার 50টি অঙ্গরাজ্য, আমরা তো তাদের 51 নম্বর রাজ্য নই। তাহলে ট্রাম্প কেন আমাদের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন?
שהכניס אותנו ככוכב. সাম্প্রতিক এক জরিপ বলছে উত্তর ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থন দ্রুত কমছে। যুদ্ধের পক্ষের লোকজনও যেমন প্রধানমন্ত্রীর ভূমিকা ও ট্রাম্পের হস্তক্ষেপে বিরক্ত, তেমনি যুদ্ধ দেখে ক্লান্ত হয়ে পড়া শান্তিকামীরাও ক্ষোভে ফুঁসে উঠছেন নেতানিয়াহু সরকারের ভূমিকায়। כן, אני לא מתבייש לומר שאני הצבעתי לממשלה. আমি এই সরকারকে ভোট দিয়েছিলাম, তা স্বীকার করতে আমার দ্বিধা নেই, কিন্তু এখন দেখছি দেশ চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমার ছেলে লেবানন সীমান্তে সেনা হিসেবে লড়াই করছে, সে সেখানে সহজ নিশানা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা রাতে ঘুমাতে পারি না, প্রতিনিয়ত বিস্ফোরণের শব্দ আর ছেলের চিন্তায় আমরা নরক যন্ত্রণা ভোগ করছি। ואש, ואנחנו לא ישנים אם זה מהרעש. העניין הוא שטראמפ הכריז כל כך... আসল সমস্যা হলো গত কিছুদিনে ট্রাম্প এতবার যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন যে এগুলো এখন আমাদের কাছে অর্থহীন মনে হয়। আমাদের এলাকায় এই যুদ্ধবিরতির কোনো প্রতিফলনই নেই। רעות למרות הכל. প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সঙ্গে বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে হিজবুল্লাহর উপর এই যুদ্ধবিরতি কার্যকর করতে চাচ্ছেন, তখন খোদ ইসরায়েলের ভেতরই নেতানিয়াহুর ভোট ব্যাংক ধসে পড়ছে। হিব্রু ইউনিভার্সিটির আগাম ল্যাবসের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। Netanyahu's block that received উত্তরাঞ্চলের যে ভোটারদের 66% গত নির্বাচনে নেতানিয়াহুর জোটকে ভোট দিয়েছিল, তারা এখন সম্পূর্ণ ঘুরে গেছে। বর্তমানে মাত্র 35% ভোটার এই জোটকে সমর্থন করছে। অর্থাৎ আমরা এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করছি, যা লিকুদ পার্টির জন্য বড় ধাক্কা। image. জরিপ বলছে সামগ্রিকভাবে উত্তর ইসরায়েলের প্রায় 70% মানুষ লেবাননে যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর নীতিতে অসন্তুষ্ট। আসন্ন অক্টোবরের সাধারণ নির্বাচনে এর বড় মূল্য চুকাতে হতে পারে ক্ষমতাসীন জোটকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।